চট্টগ্রাম থেকে সন্দ্বীপের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। প্রায় 3000 বছরের প্রাচীন এই দ্বীপ মেঘনা আর বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত। দ্বীপটির চারপাশে নদী আর সাগরে বেষ্টিত। এর উত্তরে বামনী নদী, পশ্চিমে মেঘনা, পূর্বে সন্দ্বীপ চ্যানেল আর দক্ষিণে বঙ্গোপসাগর। প্রাকৃতিক ঐশ্বর্য আর নয়নাভিরাম সৌন্দর্যের জন্য প্রাচীন এই দ্বীপটিকে একসময় সাগরকন্যা নামে বলা হতো। বঙ্গোপসাগর আর মেঘনার উর্মি বিধৌত এই দ্বীপটি এখনো তার সৌন্দর্যকে বর্ধন করে জেগে আছে সাগরের বুকে। সমুদ্র বেষ্টিত এই দ্বীপটি প্রকৃতির রুদ্র রোষের শিকার হয়ে বারবার তার অস্তিত্বকে বিপন্ন করে আসছে। বঙ্গোপসাগর আর মেঘনার করাল গ্রাসে সন্দ্বীপ ক্রমান্বয়ে বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। একসময় এই দ্বীপটির আয়তন ছিল 960 বর্গ মাইল, আর বর্তমানে এর আয়তন মাত্র 65 বর্গ মাইল। ভাঙাগড়ার প্রাকৃতিক নিয়মে কালের আবর্তনে বিলীন হয়ে যাওয়া এই দ্বীপটির নদী গর্ভে জেগে উঠেছে ছোট বড় অনেকগুলো চর, যেমন ঠ্যাঙ্গার চর, জাহাজজার চর, ডুবার চর। জীবন জীবিকার তাগিদে জেগে ওঠা এই সকল চরকে ঘিরে দ্বীপের কিছু সংখ্যক মানুষ মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে আসছে বহু বছর ধরে। একের পর এক নদীতে লাফিয়ে পড়ছে জেলেদের দল। দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকার পর জেলেরা আবার নৌকা নিয়ে নদীতে নামছে ইলিশ ধরার জন্য। ক্রমে ভাটির টানে পানি কমে আসছে। এখন এখানে প্রায় 2 থেকে 3 ফুট পানি। পশ্চিম আকাশে লাল সূর্যটা ক্রমশ হারিয়ে যাচ্ছে সাগরের দিগন্তে, আর সেই সাথে ভাটির টানে পানি কমে যাচ্ছে। ক্রমান্বয়ে পানি কমতে কমতে একসময় মাটি পর্যন্ত দেখা যাবে। অথচ মাত্র কয়েক ঘন্টা আগে এখানে 20 হতে 25 ফুট পানি ছিল। তখন নদী আর সমুদ্র অথই জলে থই থই করছিল, আর এখন বিশাল এই নদীর বুকে পদচারণ করছে জীবিকার তাগিদে শত শত লোক। চারপাশে নদী আর সমুদ্রে ঘেরা চরটি দূরে যেদিকে দৃষ্টি যাক না কেন, শুধু পানি আর পানি। সময়ের গতিতে সূর্যটা ক্রমে হারিয়ে যাচ্ছে পশ্চিম আকাশের সমুদ্র গর্ভে। জেলেরা জাল থেকে মাছ ধরছে। এই সেই মেঘনার রূপালী ইলিশ।
ইলিশ ছাড়া সামুদ্রিক অন্যান্য মাছও ধরা পড়ে খচকির জালে। জালে আটকা পড়া ইলিশগুলো নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে এগুলোকে ছোট, বড়, মাঝারি এই 3 সারিতে বাছাই করে বরফে সংরক্ষণ করা হবে। পুনরায় জোয়ার আসলে তখন এই নৌকা ছেড়ে দিবে সন্দ্বীপের উদ্দেশ্যে, আর সেখান থেকে ইলিশগুলো চলে যাবে চট্টগ্রাম, ঢাকা সহ অন্যান্য অঞ্চলে। এদিক ওদিক ছুটোছুটি করছে ইলিশগুলো। ঠিক তখন নিজ হাতে জীবিত ইলিশ মাছ ধরার লোকটা মনে হয় না ওই মুহূর্তে কেউ সামাল দিতে পারবে। আটকে পড়া ইলিশগুলো ছুটোছুটি করছে গভীর সমুদ্রে যাওয়ার জন্য। ভাটির টানে নদীতে যখন সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে, তখন এই ইলিশগুলো আর সমুদ্রে ফিরে যেতে পারবে না। তাই স্রোতকে লক্ষ্য করে ইলিশগুলো ঝাঁক বেঁধে নামতে থাকে সমুদ্রের দিকে। আর ঠিক সেই স্রোতকে ঘিরে এই খচকির কোণ নির্ধারণ করা হয়। সূর্যের লাল গধূলি রাঙা আভা খেলা করছে নদীর জলের সাথে, আর সেই সাথে নদীর বুকে ছুটোছুটি করে জেলেরা ধরছে রূপালী ইলিশ। ইতিমধ্যে পূর্ব আকাশে ঝলমলে পূর্ণিমার চাঁদ উঠে গেছে। পূর্ব দিগন্তে চাঁদের আলোয় পরিপূর্ণ রাতের ছোঁয়া লেগেছে। একদিকে চাঁদের ঝলমলে আলো, আর অন্যদিকে সূর্যের লাল আভায় নদীর বুকে স্থাপন করেছে এক অপরূপ দৃশ্য। কেউ কেউ আবার খচকির বাহিরের থেকে কুড়িয়ে নিচ্ছে ইলিশ। খচকির ভিতরে এবং বাহিরে চারপাশে শুধু ইলিশ আর ইলিশ।
পূর্ব দিগন্তে তাকালে মনে হয় রাত, আর পশ্চিম দিগন্তে তাকালে মনে হয় এখনো গধূলি। অন্ধকার হয়ে এলো, এখনো জেলেরা টর্চ লাইট জেলে ইলিশ ধরছে। এভাবে জেলেরা নদীতে আবার জোয়ার না আসা পর্যন্ত ইলিশ ধরতে থাকবে। জোয়ার ভাটার হিসেবে কখনো রাতে, কখনো দিনে, আবার কখনো বা খুব ভোরে এরা ইলিশ ধরে। ঝলমলে চাঁদের আলো খেলা করছে নদীর জলে। গুপি অর্থাৎ প্রদীপ জেলে ছোট বড় মাঝারি ইলিশগুলো আলাদা আলাদা ভাবে সাজাচ্ছে, আর অন্যেরা এখনো চাঁদের আলোতে ইলিশ ধরা নিয়ে ব্যস্ত। ইলিশ মৌসুমে এমনি করে কখনো শান্ত নদীতে, কখনো বা উত্তাল সাগরে জীবন বাজি রেখে জীবিকার তাগিদে ওরা কাটিয়ে দেয় দীর্ঘ 5টি মাস।